আলভির ক্ষত শুকিয়ে উঠেছে। এখন স্বাভাবিকভাবেই হাঁটা চলা করতে পারে। তবে ডান হাতের ব্যথা এখনো পুরোপুরি ঠিক হয়নি। মাঝখানে একদিন পেরিয়ে গেছে। সব কিছু আগের মতোই রয়ে গেছে। আলভি আর মায়ার সম্পর্ক একটুও উন্নতি হয়নি। আলভিকে দেখলেই 10 হাত দূর দিয়ে হাঁটে মায়া। আলভি কথা বলতে চাইলেও সুযোগ দেয় না। আর আগামী পরশু আলভির নানির বাড়ির সবাই ফিরে যাবে। আলভি নিজের রুমে বেডের উপর বসে ল্যাপটপে ভিডিও কলে কথা বলতে ব্যস্ত। জার্মানি থেকে ওর পিয়ে আমান কল করেছে। কথা শেষ করে সামনের দিকে তাকিয়ে দেখে লীরা দাঁড়িয়ে আছে। আলভির বুঝে আসে না এই মেয়ে বাড়িতে থাকলেও কেন এত মেকআপ করে। লীরা আলভির কাছে এগিয়ে এসে দাঁড়ায়। আলভি বিরক্ত হলেও চুপ করে রইল। এই মেয়ের মতলব বুঝতে বাকি নেই আলভির। মেয়ে মানুষ হয়ে কিভাবে যে একটা ছেলের দিকে তাকিয়ে থাকে কে জানে। এই মেয়ের যে লজ্জা শরম বলতে কিছু নেই তা বুঝতে বাকি নেই আলভির। এই রাতের বেলা যুবতী মেয়ে হয়ে একটা ছেলের রুমে আসা কোন ভালো মেয়ের কর্ম নয়। এগুলো বাড়ি থেকে বিদায় হলেই বাঁচে আলভি। লীরা কিছু বলার জন্য উসখুস করছে। কিন্তু ওর কথা শুনতে চায় না আলভি। তাই নিজে থেকেই বলে, বাইরের কোন মেয়ে হুটহাট আমার রুমে আসুক তা আমার পছন্দ না লীরা। তুমি এখন আসতে পারো। আমি বাইরের মেয়ে, তুমি যেভাবে বুঝেছ আমি সেভাবে বলিনি। বাইরের মেয়ে বলতে বুঝিয়েছি আমার বউ বাদে অন্য কোন মেয়ে আমার রুমে আসুক তা আমার পছন্দ না। তুমি এখন আসো আমি ঘুমাবো। লীরা অপমান বোধ করে। ও স্পষ্ট বুঝতে পেরেছে আলভি ওকে বাইরের মেয়েই বলছে কারণ লীরা এই বাড়ির মেয়ে নয়। ওই মায়ার মধ্যে কি আছে সেটা ওর মধ্যে নেই। ও কি মায়ার চেয়ে কম সুন্দরী নাকি? লীরা তুমি যাও এখন। লীরা মুখ কালো করে রুম থেকে বেরিয়ে আসে। গেস্ট রুমের সামনে ওর দাদি শামসুন্নাহার বেগম দাঁড়িয়েছিলেন। লীরা গেস্ট রুমে ঢুকে রাগে ফেটে পড়ে। শামসুন্নাহার বেগম ডোর লাগিয়ে দিয়ে লীরার সামনে এসে দাঁড়ান। গল্পের রাইটার সানা শেখ। আগে আগে গল্পটি পড়তে সানা শেখ পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন। বলেছিস, কি বলবো, তোমার নাতি তো আমার কোন কথা শুনতেই চায় না। উল্টো বারবার অপমান করে। আজকে বলল আমি নাকি বাইরের মেয়ে। আমি ওই রুমে যাই সেটা তোমার নাতির পছন্দ না। তোকে বাইরের মেয়ে বলেছে? হ্যাঁ। শামসুন্নাহার বেগম চুপ করে রইলেন। লীরা বলে, তুমি ফুপিকে সরাসরি বললেই তো পারো। কোন লাভ নেই, তোর ফুপি তো মায়াকে আলভির বউ বানিয়েছে। আমি অনেক আগেই বলেছিলাম মায়া আর আলভির ডিভোর্স করিয়ে আলভিকে আবার বিয়ে করাতে। তোর ফুপি রাজি হয়নি। এখন তো আলভি নিজেই মায়াকে ছাড়তে চাইছে না, সেখানে ঐশী তো আরও চাইবে না। মায়ার দিক থেকে আলভির মন ঘুরাতে হবে। সেটা কিভাবে? তোমার নাতি তো সারা দিন মায়া মায়া করেই দিন পার করে। তুই কোন চিন্তা করিস না, যা করার আমি আর তোর মাই করব। কি করবে? বললাম তো তোকে ভাবতে হবে না। তুই ঘুমিয়ে পড় এখন। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে লীরা। শামসুন্নাহার বেগম ছেলের বউকে ডেকে নিয়ে আসেন নিজের রুমে। কমা কমা এক মগ কফি নিয়ে আলভির রুমের সামনে এসে দাঁড়ায় মায়া। এত রাতে কেন কফি খেতে হবে? এখন তো ঘুমানোর সময়, এখন কফি খেলে ঘুম আসবে? মায়ের উপর খুব বেশি রাগ হচ্ছে মায়ার। ওকেই কেন কফি দিয়ে পাঠাতে হবে? নিয়ে আসতে রাজি হয়নি বলে আদেশ দিল। তাও যে সে আদেশ নয়, একদম করা আদেশ। না করাই এমন ভাবে তাকিয়েছিল যেন ও কফি নিয়ে না এলে আলভি এখনই মরে যাবে, দুনিয়া উল্টে যাবে, এই বাড়িটা ঠাডা পড়বে। মায়ের রাগের মুখে পড়ে বাধ্য হয়ে কফি নিয়ে আসতে হলো। কে জানে এই বদলোক ওর মাকে কি জাদু করেছে। সব সময় শুধু আলভি আলভি। আস্তে করে ডোরে টোকা দেয় মায়া। ভেতর থেকে ভেসে আসে আলভির গলার স্বর। ভেতরে আসো। আলভির গলার স্বর শুনেই বুকটা লাফিয়ে ওঠে মায়ার। বুকে থুথু দিয়ে নিজেকে স্বাভাবিক করে ভেতরে পা বাড়ায় ডোর ঠেলে। মায়াকে দেখে আলভি অনেক বেশি অবাক হয়। ভাবেনি মায়া কফি নিয়ে আসতে পারে। এই মেয়ের জাতেজ হয়েছে আজকাল। তাকালেও মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে। কোন কথা না বলে কফির মগ এগিয়ে দেয় আলভির দিকে। টেবিলের উপর রাখো। এগিয়ে গিয়ে বেড সাইড টেবিলের উপর রাখে কফির মগটা। ততক্ষণে আলভি রুমের ডোর লক করে দিয়েছে। চলে যাওয়ার জন্য দ্রুত ঘুরে পা বাড়ায় মায়া। এগিয়ে এসে খপ করে হাত টেনে ধরে আলভি। রাগী চোখে তাকায় মায়া। হাত ছাড়ুন বলছি। অন্য কোন মেয়েকে ধরেছি? ধরুন নিষেধ করেছে কে? শুধু আমাকে ধরবেন না, ছোবেন না, হাত ছাড়ুন এখন। বউ থাকতে অন্য মেয়েকে কেন ধরতে যাব, ছুতে যাব? আপনার বউ মরে গেছে অনেক আগে। আগের বউকে বাঘে খাক তাতে আমার সমস্যা নেই। বর্তমান বউটা থাকলেই হলো। যদিও আগের বউটা বেশি কিউট ছিল, সহজ সরল, নম্র, ভদ্র, বোকা পাখি। বর্তমান বউটা বদরাগী, কথাই বলা যায় না, খ্যাক খ্যাক করে। রাগে মায়ার নাক লাল হয়ে ওঠে। হাত ছাড়ুন নয়তো কিন্তু মাথায় বাড়ি মা, র, ব।
বিধবা হওয়ার এত তাড়া কেন? মায়া আশেপাশে নজর বুলায়। রুম ঝাড়ুটা দেখতে পায়। কিন্তু ওটার কাছে যাবে কিভাবে? এই শয়তান লোকের যেই শক্তি, হাত ছাড়াতে পারবে বলে মনে হয় না। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক, সবাই ঘুমিয়ে গেছে, গরম করে দেওয়ার জন্য কেউ নেই। আমি করতে পারি। হাত ছাড়াতে না পেরে আলভির হাত কামড়ে ধরে মায়া। এত জোরে কামড় দেওয়ার পরেও আলভি ছাড়ে না মায়ার হাত। আলভির হাত ছেড়ে আলভির মুখের দিকে তাকায়। এই লোক কোন মাটি দিয়ে তৈরি? এত জোরে কামড় দিল, ব্যথা পায়নি নাকি? এমন স্বাভাবিক আছে কিভাবে? হাত ছাড়ুন। ছেড়ে দেয় আলভি। মায়া দ্রুত ডোরের কাছে এগিয়ে যায়। উপরের ছিটকিনি লাগিয়ে দিয়েছে শয়তান লোকটা। ওই পর্যন্ত মায়ার হাত পৌঁছাচ্ছে না। এত বড় করে কেন ডোর বানাতে হবে? এই ডোরের ভেতর দিয়ে কি জাহাজ চলাচল করবে নাকি? মায়া আশেপাশে নজর বুলিয়ে টুল আনার জন্য এগিয়ে যায়। আলভি ডোরের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে আর যেতে দেবে না এই রুমের বাইরে। পুরো দুদিন পর আজকে হাতের নাগালে পেয়েছে। রাইটার সানা শেখ, সামনে থেকে সরুন। সরাও। কি শুরু করেছেন? বাড়ির সবাই মিলে মজা করছেন আমার সাথে? বাড়ির সবাই করলে করতে পারে, কিন্তু আমি করছি না। কয়েক কদম এগিয়ে গিয়ে ঝাড়ুটা হাতে তুলে উল্টো করে ধরে। সামনে থেকে সরুন, নয়তো ঝাড়ু দিয়ে মা রব। পারলে মা রো। সত্যি সত্যিই কিন্তু মা রব। মারো। সরবেন না? না, সরবেন না। আমার সব কথা শুনবে তারপর। কেন শুনবো আপনার কথা? কারণ আমি বলবো তাই। কেন বলবেন? তোমাকে বোঝানোর জন্য। কেন বোঝাবেন? যেন 10-12টা বাচ্চা পয়দা করতে পারি। বিরক্ত হয়ে শেষের কথাগুলো খুব দ্রুত বলে আলভি। মাথা হাতের ঝাড়ুটা দিয়ে ঠাস করে বাড়ি বসায় আলভির বাম হাতের বাহুতে। অসভ্য, অভদ্র, শয়তান লোক, ঠাডা পড়বে মুখের মধ্যে। অবাক হয়ে তাকিয়ে রইল আলভি। সত্যি সত্যিই বাড়ি মারল? এই বউ তো ওর গলা কেটে দিতেও 2 মিনিট ভাববে না। হাতের ঝাড়ু ফেলে জোরে শক্তি প্রয়োগ করে আলভিকে ধাক্কা দেয় মায়া। অন্যমনস্ক থাকায় টাল সামলাতে না পেরে পাশের দেয়ালের সাথে বাড়ি খায় মাথায়। বাড়ি খেয়ে সাথে সাথেই আবার নিচে পড়ে যায়। কোন রকমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। দৌড়ে নিজের রুমে এসে ডোর লক করে দেয়। শরীর থরথর করে কাঁপছে। দ্রুত বেডে শুয়ে পড়ে উপর হয়ে। কি করে ফেলল? ওর মা যদি জানতে পারে আলভিকে ঝাড়ু দিয়ে মেরেছে, তাহলে ওকেই ঝাড়ু দিয়ে মেরে বাড়ি থেকে বিদায় করবে। আলভির মুখে অমন কথা শুনে হাত দুটো আপনা আপনি বাড়ি। মেয়ে রেছে, ওর কোন দোষ নেই। ও মা রতে চায়নি তো সত্যি সত্যিই। এখন কি হবে? শোয়া থেকে আবার লাফিয়ে উঠে বসে। যেই জোরে ধাক্কাটা দিল, ঠাস করে দেয়ালের সাথে গিয়ে মাথায় বাড়ি খেল। বেঁচে আছে না রে গেছে? নাকি অজ্ঞান হয়ে গেছে? এত জোরে বাড়ি খেয়েও তো চিৎকার করল না। ভয় মায়ার হাত পা আরো বেশি কাঁপতে শুরু করে। আলভি যদি মরে যায় তাহলে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে। জেল হবে, ফাঁসি হবে, তারপর ও নিজেও মরে যাবে। না, এই কিছুতেই হতে পারে না। আলভির কি অবস্থা কে জানে? ওর তো এখনই শ্বাস বন্ধ হয়ে আসছে। না, কিছু হবে না আলভির। এত বড় হাতির মতন একটা লোক ওর মতন মশার ধাক্কা খেয়ে মরতে পারেই না। হয়তো মাথায় আঘাত পেয়েছে, বরফ দিলে ঠিক হয়ে যাবে। বেড থেকে নেমে দাঁড়ায়। একবার দেখে আসা উচিত কি অবস্থা আলভির। থরথর করে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে আসে। আলভির রুমে না গিয়ে আগে নিচে কিচেনে আসে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নেয়। আইস কিউব নেয় সাথে। তারপর আবার উপরে উঠে আসে। বাড়ির কারো কোন সারা শব্দ নেই। সবাই নিজেদের রুমে নিশ্চুপ হয়ে রয়েছে। রাইটার সানা শেখ। গল্পের পরবর্তী পার্ট আগে আগে পড়তে সানা শেখ পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন সবাই। আলভির রুমের ডোর ঠেলে ভেতরে উকি দেয়। কই আলভি কই? ঝাড়ু টুল কিছুই তো নেই সামনে, আর না আলভি আছে। হাওয়া হয়ে গেল নাকি? মাথাটা আরেকটু ভেতরের দিকে নিয়ে পুরো রুমে নজর বুলাতেই দেখে আলভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকেই। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসে মায়া। যাক বাবা, মরেনি, অজ্ঞানও হয়নি। ব্যথা তো পেয়েছে নিশ্চিত। নিজেকে স্বাভাবিক করে নিয়ে ভেতরে প্রবেশ করে বিড় বিড় করে হেঁটে। আলভির কপালের বাম পাশটা লাল হয়ে ফুলে উঠেছে। বাম পাশের গালও লাল হয়ে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল। মায়া যে আবার ওর রুমে আসবে কল্পনাও করেনি। জানা ভাবে তাই শুধু হচ্ছে আজকে। মায়া হাতের আইস কিউবগুলো এগিয়ে দেয় আলভির দিকে। বরফ দিলে ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। আলভি মুখ ঘুরিয়ে বলে। লাগবে না, মাথা ফাটিয়ে এখন এসেছে বরফ দিতে। মায়া মনে মনে বলে। মেয়েদের মতন ঢঙ্গ করতে পারে আবার। বরফটা লাগান গলে যাচ্ছে তো। আলভি বেডে গিয়ে আধশোয়া হয়ে বসে। লাগিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে দাও, না হলে নিয়ে চলে যাও।
মায়া আগের মতোই দাঁড়িয়ে রইল। আলভি আবার বলে, ব্যথা তুমি দিয়েছ, সারাবেও তুমি। আর না সারানোর ইচ্ছে থাকলে নিজের মাথায় দাও, তাতে যদি ওই আগ্নেয়গিরি একটু ঠান্ডা হয়। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। কোন দুঃখে মায়ের রাগ দেখে ভয় পেয়ে কফি নিয়ে এসেছিল? না কফি নিয়ে ও নিজে আসতো, আর না এসব কিছু ঘটত। সব ওর মায়ের দোষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে যায় আলভির কাছে। আইস কিউব হাতে তুলে নেয় একটা। থরথর করে কাঁপতে থাকা হাত বাড়িয়ে কপালের ফোলা জায়গায় বরফ ধরে। আলভি মনে মনে অনেক হাসে। ও নিজেই বরফ নেওয়ার জন্য যাচ্ছিল নিচে। মায়াকে পানি আর আইস কিউব বক্স নিয়ে এগিয়ে আসতে দেখে দ্রুত সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তখন মায়াকে দেখে অবাক হওয়ার ভান করেছে। আলভি মুখ ফুটে বলে, অন্যের বউরা তাদের জামাইকে আদর করে, চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা শোনায়। আর আমার বউ ধাক্কা দিয়ে ফেলে মাজা ভেঙে দেয়, মাথা কপাল ফাটিয়ে দেয়, ঝাড়ু দিয়ে বাড়ি মারে, খ্যাক খ্যাক করে কথা বলে। আল্লাহ কবে যেন তোমার এই নিরীহ নিষ্পাপ ভোলা ভালা বান্দার গলা কেটে দেয়। আল্লাহ আপনার এই নিরীহ বান্দাকে হেফাজত করুন। মায়ার মুখের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়। ও আল্লাহ, দেখুন কিভাবে তাকায় আমার দিকে। এভাবে তাকালে তো আমি ভয়েই মরে যাব। এখানে আসাই ভুল হয়েছে আমার। যাও, আর কিছু বলবো না। এখন এই নিরীহ স্বামীর সেবা যত্ন করো একটু। আন্ডারস্কোর। পরের দিন সকালে ড্রয়িং রুমে আসতেই ড্রয়িং রুমে বসে থাকা সকলে আলভির দিকে বড় বড় চোখ করে তাকায়। কপালের উপর অত বড় আলু গজালো কিভাবে? ডান পাশের কপালে ছুলে গেছে, বাম পাশের কপালে ফুলে গেছে। আহনাফ মাহমুদ বলেন, আলভি, তোমার কপালে আবার কি হয়েছে? এভাবে ফুলে গেল কিভাবে? আলভি মায়ার দিকে তাকায়। মায়া বড় ভাইয়ের গা ঘেঁষে চোরা চোখে তাকিয়ে আছে ওর দিকে। নাহার বেগম বলেন, কি হলো, কথা বলছো না কেন আলভি? কপাল ফুলল কিভাবে? ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম রাতে, তখন দেয়ালের সাথে বাড়ি লেগেছে। আলতাফ মাহমুদ বলেন, ওয়াশরুমে গিয়ে নাচানাচি করছিলে নাকি ছোট বাচ্চাদের মতন? ঠোঁট চেপে হেসে ওঠে মায়া। নাচানাচি করব কেন? সুন্দরী একটা পরী এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাতে আমাকে সাথে নিয়ে যেতে এসেছিল, আমি যেতে চাইনি বলেই তো ধাক্কাটা মেরে ছিল রাগে। ছেলেকে সারা জীবন দেখতে চাইলে দ্রুত বউ দাও, নয়তো ওই সুন্দরী পরী তোমাদের এই হ্যান্ডসাম ছেলেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যাবে। সোফায় বসে থাকা সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায় আলভির কথা শুনে। রাতে পরী এসেছিল ওকে নিতে? সিরিয়াসলি? নাহার বেগম আলভির হাতের দিকে তাকিয়ে বলেন, তোমার হাতে কি হয়েছে আলভি? মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাছে আসো তো। আলভি নিজের হাতের দিকে তাকিয়ে মায়ার মুখের দিকে তাকায়। চোরের মতো চোখ মুখ করে তাকিয়ে আছে ওর দিকে। বজ্জাত মেয়ে কি জোরে যে কামড়টা দিয়েছিল। নাহার বেগমের কথা শুনে সবাই আলভির হাতের দিকে তাকায়। ডান হাতে কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে এখনো। সোফা ছেড়ে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহিদ। আলভির হাত ধরে বলে, ভাইয়া, এভাবে কামড় দিলকে? ওই পরীটা এত সুন্দর হাত দেখে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দিয়েছিল। সকলের চোখ কোটর থেকে বেরিয়েই আসার উপক্রম হয়েছে এখন। মাহিদ অবাক হয়ে বলে, পরী হাতে কামড় বসিয়ে দিয়েছে? হ্যাঁ ভাইয়া, ওটা তো পরী না তাহলে। যেভাবে কামড় দিয়েছে, ওটা তো ডাইনি। সি। মাহিদের কথা শুনে মায়ার চেহারায় রাগ স্পষ্ট হয়ে ওঠে। ওর ভাই ওকে ডাইনি সি বলছে। ওকে কোন এঙ্গেল থেকে ডাইনি সি মনে হয়? কিউট হুর পরীর মতন দেখতে, আর বলে কিনা ডাইনি সি। ইচ্ছে তো করছে গিয়ে ভাইটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে। কিন্তু এই কাজ করা যাবে না, নয়তো সবাই বুঝতে পেরে যাবে মায়া আলভির এই হাল করেছে। ও তো শুধু কামড়টা ইচ্ছে করে দিয়েছিল, আর কোনো কিছু ইচ্ছে করে করেনি। বাকি সব অটোমেটিক হয়ে গেছে নিজে থেকে। তবুও বদলোকের কাছে মাফ চেয়েছে বারবার। তাও হাত ধরে, শুধু পা ধরাটা বাকি ছিল। বারবার ভয় দেখাচ্ছিল ওর সেবা যত্ন না করলে বাড়ির সবাইকে বলে দেবে ওকে ঝাড়ু দিয়ে মেরেছে, কামড় দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে, মাজায়ও ব্যথা দিয়েছে। মাফও চাইয়েছে, তাও বারবার। মাঝরাত পর্যন্ত ওকে দিয়ে নিজের সেবা যত্ন করিয়েছে। তা লোক একটা। ঐশী রহমান কিচেন থেকে বেরিয়ে আসেন। ছেলের হাল দেখে আতঙ্কিত হয়ে বলেন, তোমার কি হয়েছে আলভি? কপালে হাতে এমন হয়েছে কেন? আলভি কিছু বলার আগেই মাহিদ বলে, ভাইয়ার রুমে রাতে পরীর রূপ ধারণ করে ডাইনি সি এসেছিল। ভাইয়া হ্যান্ডসাম দেখতে, তাই নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়া যেতে চায়নি, তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ফর্সা সুন্দর স্কিন দেখে লোভ সামলাতে না পেরে কামড়
মেরেছে। এমন উদ্ভট কথা শুনে ঐশী রহমান কিছু সময় চুপ করে দুজনের দিকে তাকিয়ে রইলেন। রাতে কি হয়েছিল সত্যি কথা বলো। সত্যি কথাই তো বলছে। সত্যি সত্যিই একটা পরী এসেছিল। কি যে সুন্দর দেখতে বলে বোঝাতে পারবো না তোমাদের। সত্যি সত্যিই পরী এসেছিল? হ্যাঁ, আলভির কথা একটু একটু বিশ্বাস হচ্ছে এখন। তার ছেলেটা তো দেখতে মন্দ না, মাশা আল্লাহ অনেক সুন্দর দেখতে। দুষ্ট পরীর নজর পড়তেই পারে এত সুন্দর একটা ছেলের উপর। এত বয়স হয়ে গেছে এখনো বউ বাচ্চা নেই, পরীর নজর তো পড়বেই। আল্লাহ কি বলছো তুমি এসব? সব কিছু করার পর পরীটা 1 ডজন মাফ চেয়েছিল। আলভির এমন কথা শুনে সকলে যেন 7 আসমানের উপর থেকে নিচে পড়ল। 1 ডজন মাফ চেয়েছে মানে কি? মাহির বলে, পাগল এর মতন কি বলছিস এসব? 1 ডজন মাফ চেয়েছে মানে কি? 12 বার মাফ চেয়েছে আমার কাছে। তোর এই অবস্থা করে আবার মাফও চেয়েছে? উপর নিচ মাথা নাড়ায় আলভি। নাহার বেগম বলেন, এই ছেলেকে আর একটা দিনও বউ ছাড়া রাখা যাবে না। আজকে থেকে ওর বউকে ওর রুমে রাখবে। আলতাফ মাহমুদ কিছু বলতে চাইলেন কিন্তু তার আগেই মায়া বলে, আমি থাকবো না ওনার রুমে। যেই বড় সঅতা ন উনি ওনার রুমে পড়ি কেন, কোনো সঅতা নও যাওয়ার আগে 100 বার ভাববে। মায়ার এমন কথা শুনে সবাই মায়ার দিকে তাকায়। মায়া গুটিসুটি মেরে ভাইয়ের সাথে চিপকে যায়। সবাই এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে? বুঝতে পারে এতগুলো মানুষের সামনে ভুলভাল কথা বলে ফেলেছে মুখ ফসকে। মুখ ফসকে বেরিয়ে গেছে, তাতে ওর কি দোষ? সব দোষ এই বদলোকের। আলভির নানি শামসুন্নাহার বেগম বলেন, আলভি যেভাবে বলছে তাতে তো মনে হচ্ছে দুষ্টপরী ওর পেছনে পড়েছে। এভাবে ওকে বেশি দিন রাখা যাবে না। তাড়াতাড়ি বিয়ে করাতে হবে। মায়া ওর সাথে সংসার করতে চাইছে না, তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার কি দরকার? ওদের তালাক করিয়ে আলভিকে আবার বিয়ে করাও। ঐশী রহমান বলেন, এখন চাইছে না কয়েকদিন পর চাইবে। তোমার একটা মাত্র সন্তান, ছেলেটাকে দুষ্টপরী তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে? আর আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে তাই জন্য আলভির সাথে সংসার করতে চাইছে না। চমকিত নয়নে সবাই শামসুন্নাহার বেগমের দিকে তাকিয়ে থাকে। ওনার এমন কথা শুনে নাহার বেগমের রাগ উঠে যায়। আপনি এসব কি বলছেন? না জেনে শুনে উল্টা পাল্টা কথা বলবেন না। উল্টা পাল্টা কথা বলবো কেন? সবাই এত করে বলার পরেও মায়া রাজি হচ্ছে না আলভির সাথে সংসার করতে। এর মানে কি দাঁড়ায় তাহলে? নিশ্চয়ই মায়া অন্য কাউকে ভালোবাসে তাই জন্য আলভির সাথে এখন সংসার করতে চাইছে না। আলভি ফিরে আসবে ভাবেনি হয়তো। এখন সাহসের অভাবে কিছু বলতে পারছে না। আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, আম্মা আপনি চুপ থাকুন। কেন চুপ থাকবো? মায়াকে জোর দিয়ে জিজ্ঞেস করো দেখবে ও স্বীকার করবে ওর প্রেমিক আছে। মাহির রেগে বলে, মুখ সামলে কথা বলুন। আপনি কার সম্পর্কে কথা বলছেন জানেন? এই বাড়িতে বসে এই বাড়ির একমাত্র মেয়ের সম্পর্কে এমন মিথ্যা কথা বলার রাইটস আপনাকে কে দিয়েছে? বৃদ্ধ মানুষ বলে কিন্তু মাথায় তুলে রাখবো না আমি। আহনাফ মাহমুদ বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, মাহির উনি তোমার গুরুজন। গুরুজন বলে কি মাথায় তুলে নাচব? কি বলছে উনি শুনতে পাওনি তুমি? ঐশী রহমান এর ভাই বলেন, মা এই সব কোন ধরনের কথা বলছো? উল্টা পাল্টা কথা না বলে মুখ বন্ধ রাখো। উল্টা পাল্টা কথা বলবো কেন? মায়া গত রাতে কোথায় ছিল জিজ্ঞেস কর। সারা রাত তো ওর রুমে ছিল না। এমন কথা শুনে উপস্থিত সবাই শোকড। ঐশী রহমানের পাশে মেহবুবা মেহের এসে দাঁড়িয়েছেন চিল্লাপল্লা শুনে। কি হয়েছে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আলভির মামাতো ভাই বলে, কি বলছো এসব? মায়া ওর রুমে না থাকলে কোথায় থাকবে? গত রাতে মায়া তোমাদের কারো রুমে ছিল? আলভির নানার বাড়ির সবাই না করে। শামসুন্নাহার বেগম ঐশী রহমান এর দিকে তাকিয়ে বলেন, মায়া তোমার রুমে ছিল গত রাতে? ঐশী রহমান থমথমে মুখে মাথা ঝাঁকিয়ে না করেন। মেহবুবা মেহের এর দিকে তাকিয়ে বলেন, মায়া আপনাদের রুমে ছিল? মেহবুবা মেহের ও মাথা ঝাঁকিয়ে না করেন। এবার তাকান মাহিরের দিকে, তোমার আদরের বোন গত রাতে তোমার রুমে ছিল? আমার রুমে ছিল না মায়া। মায়ার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। মায়া সেই রুমেই ছিল। কে বলেছে তোমাকে মায়া রাতে ওর রুমে ছিল? গত রাতে ঘুম আসছিল না বলে আমি মায়ার রুমে গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য। যেহেতু মায়া রাত জাগে তাই। গিয়ে দেখি মায়া রুমে নেই। কতক্ষণ অপেক্ষা করে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া তখনও রুমে আসেনি। রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে যাওয়ার সময় দেখি বাড়ির বাইরে থেকে ভেতরে আসছে মায়া। অত ভোর বেলা বাইরে থেকে কেন আসলো? বাইরে কোথায় গিয়েছিল? সারা রাত বাইরে কি করেছে?
এমন কথা শুনে সবাই মায়ার দিকে তাকায়। মায়ার চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শামসুন্নাহার বেগমের কথা শুনে। আহনাফ মাহমুদ বলেন, মায়া উনি কি বলছেন? তুই রাতে কোথায় ছিলি? ভোরবেলা বাইরে থেকে কেন এসেছিস? মায়া একবার আলভির মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। ধরা গলায় বলে, আমি রাতে বাড়ির ভেতরেই ছিলাম। ভোরবেলা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। এর বাইরে আর কিছুই নেই। বাড়ির ভেতর কোথায় ছিলি? বাবার রাগী গলার স্বর শুনে কেঁদেই দেয় মায়া। এভাবে আজ পর্যন্ত ওর বাবা ওর সাথে কথা বলেনি কখনো। শামসুন্নাহার বেগমের কথা শুনে আহনাফ মাহমুদের রাগ উঠে গেছে। নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনলে কোন বাবার মাথা ঠিক থাকবে? রাগ ওঠাটাই স্বাভাবিক। কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন? নিজের রুমে না থেকে কোথায় ছিলি রাতে? শামসুন্নাহার বেগম আগুনে ঘি ঢালার মতো করে বলেন, কোথায় আর থাকবে, নিশ্চয়ই প্রেমিকের সাথে বাড়ির বাইরে ছিল। এভাবে নিজেদের সম্মান নষ্ট না করে ছেলের পরিচয় বাড়িতে বলে দিলেই তো পারো মায়া। মাহির গর্জে ওঠে। এতক্ষণ আলভি চুপ থাকলেও এতক্ষণে এসে মুখ খোলে। মাহিরকে থামিয়ে নানির দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, নানু তখন থেকে তোমার কথা চুপচাপ শুনছি বলে মুখ দিয়ে যা আসবে তাই বলবে? আমার বউয়ের সম্পর্কে এমন কথা তুমি কিভাবে বলছো? মায়া না তোমার নাতনির বয়সী। ওর সম্পর্কে এমন কথা বলতে তোমার বুক কাঁপছে না? বৃদ্ধ হয়ে গেছো অথচ শয়তানি কুট নামি ছাড়নি। শিওর জানো মায়া রাতে কোথায় ছিল? একজনের সম্পর্কে না জেনে তার চরিত্রের দিকে কিভাবে কাদা ছোড়াছুড়ি করছো তুমি? দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে অথচ আক্কেল জ্ঞান হয়নি। লজ্জা হওয়া উচিত তোমার। আহনাফ মাহমুদ ধমক দিয়ে মায়াকে বলেন, কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব? চড়িয়ে দাঁত ফেলে দেব মুখ বন্ধ করে থাকবি তো? এত জোরে ধমক শুনে শব্দ করে কেঁদে ওঠে মায়া। আলভি শ্বশুরের দিকে তাকিয়ে বলে, খবরদার আমার বউকে ধমকাবে না তুমি। মায়া গত রাতে আমার রুমে ছিল আমার সাথে। ভোরে আমার রুম থেকে বেরিয়ে বাগানে গিয়েছিল। সবাই অবাক হয়ে আলভির দিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, মায়া তোমার সাথে ছিল গত রাতে? হ্যাঁ, 5টার পর আমার রুম থেকে বেরিয়ে এসেছে। আমাকে কফি বানিয়ে দিয়ে তারপর বাড়ির বাইরে বেরিয়েছিল। শামসুন্নাহার বেগমের মুখটা ছোট হয়ে কালো হয়ে যায়। আলভি রাগে লাল হয়ে নানির দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। আলভি স্পষ্ট বুঝতে পারছে এই বুড়ি মায়ার নামে কেন এমন উল্টা পাল্টা কথা বলছে। সেদিন দাদির কাছে সব শোনার পর দাদির কথায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল। আজকে তো এই বুড়ির পাকা চুল সব একটা একটা করে টেনে তুলবে। শামসুন্নাহার বেগম দমে না গিয়ে গলার স্বর চড়িয়ে বললেন, তুমি মিথ্যে কথা বলছো, মায়ার দোষ চাপা দেওয়ার জন্য। আলভি রাগে লাল হয়ে চোয়াল শক্ত করে, নানির দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলে, আজ যদি তুমি বুড়ো মানুষ না হতে, তাহলে এক আছাড়ে পেট ফাটিয়ে দিতাম তোমার। বয়স হয়েছে, গায়ের চামড়াও ঝুলে পড়েছে, কিন্তু মাথার ভেতরে এখনো শুধু শয়তানি। নামাজ কালাম তো বোধ হয় কখনো পড়ো না। আল্লাহর ভয় নেই মনে, অথচ মুখে ধর্মের বুলি ঝাড়ো। এক পা কবরে, আরেক পা জমিনে তবুও কুৎসার ওটাও। মায়া কি করেছে তোমার? তোমার জমির পাকা ধানে মই দিয়েছে? ঘরের টাকা চুরি করে এনেছে? নাকি তোমার সংসারে দখল নিতে চেয়েছে? কোনোটাই তো করেনি। তাহলে কেন সব সময় মায়ার পেছনে লেগে থাকো? ইচ্ছে তো করছে তোমাকে কাঁচা চিবিয়ে খেতে। বুড়ো মানুষ বলে আজ বেঁচে গেলে, নয়তো খবর ছিল আজ। এতক্ষণ চুপ থাকা ঐশী রহমান কাপা গলায় বলেন, মা, তোমার সমস্যা কি বলো তো? এক কথা তোমাকে কতবার বলেছি, তবুও বোঝো না? তুমি মেয়ের জামাইয়ের বাড়ি এসেছো ঘুরবে, ফিরবে, খাবে, গল্প করবে। অথচ তুমি মায়ার পেছনে লেগে সবার আনন্দটুকু বিষিয়ে দিচ্ছ। এত মানুষের সামনে তুমি নিজেই নিজের সম্মান নষ্ট করছো, এটা কি তোমার ভালো লাগছে? ভবিষ্যতে এদের সামনে মুখ দেখাবে কিভাবে? শামসুন্নাহার বেগম মাথা নিচু করে বসে রইলেন। উপরের রুমে যারা যারা ছিল আলভির রাগী গলার স্বর শুনে সবাই নিচে নেমে এসেছে। আলভি রাগে কাঁপছে। ওর নানি যে এতটা নিচে নামতে পারে দুঃস্বপ্নেও ভাবেনি। কিভাবে পারল ওর বউয়ের নামে এসব বলতে? মায়াকে অপছন্দ করে ঠিক আছে তাই বলে এসব বলবে? একজন মানুষের চরিত্রের দিকে আঙ্গুল তোলা ছোট খাটো কোনো কথা নাকি? ওর তো ইচ্ছে করছে ওর নানিকে ধরে মনের রাগ মিটিয়ে উদ্যম মাধ্যম দিতে। একে তো বুড়ো মানুষ, তার উপর আবার নানি হয়। রাগ উঠলেও সেভাবে কিছু বলতে পারছে না। ঘুরে দাঁড়ায় নানার দিকে তাকিয়ে। এই বুড়িকে কিছু করার আগেই আমার চোখের সামনে থেকে সরাও। আর তোমার ছোট নাতনিও যেন আমার চোখের সামনে না আসে। আলভির মুখে শেষের কথাগুলো শুনে সবাই লীরার দিকে তাকায়। এই বজ্জাত মেয়েটা আবার কি করেছে? লীরা মাথা নিচু করে বড় বোনের পেছনে দাঁড়ায়।
সবাই এভাবে তাকাচ্ছে কেন? আর আলভি এমন কথা বলল কেন? সেদিনের পর ও তো কিছু বলেনি মায়াকে। আলভি কেউ তো কিছু বলেনি। লীরার বাবা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে লীরার দিকে। দেখে মনে হচ্ছে ওই চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে এখনই। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলভি আবার তাকায় নানির দিকে। আগের মতোই রাগী তেজি স্বরে বলে, নিজের নাতনিকে যদি এতই ভালোবাসো তাহলে নিজের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে নিজের কাছেই রেখে দাও সারা জীবন। তবুও অন্যের সংসারে আগুন লাগাতে আসবে না। ড্রয়িং রুমে বসে থাকা কারো মুখে কোনো কথা নেই। সবাই চুপচাপ বসে আছে, দাঁড়িয়ে আছে। আলভি মায়ার দিকে তাকায়। মায়ার ফর্সা নাক, গাল, চোখের এরিয়া লাল হয়ে গেছে। দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণধারা। রাগে মাহিরের চোখ মুখও লাল হয়ে আছে। আলভি মায়ার সামনে দাঁড়িয়ে বলে, ওঠো। মায়া ওঠেও না, আলভির দিকে তাকায়ও না। আলভি হাত বাড়িয়ে দিয়ে বলে, সোফা থেকে ওঠো। মায়া তবুও কিছু বলে না। আলভির চড়ে যাওয়া মেজাজ আরও চড়ে যায়। জোরে ধমক দিয়ে বলে, ওঠ। কি বলছি কানে যাচ্ছে না? আলভির ধমকে ড্রয়িং রুমের সবাই কেঁপে ওঠে। শামসুন্নাহার বেগম ভয় পেয়ে জর্জর হয়ে যান। মায়া শব্দ করে কেঁদে দিয়ে উঠে দাঁড়ায়। আলভি মায়ার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা কয়েকজন সরে দাঁড়ায়। আলভি লাল চোখে লীরার দিকে একবার তাকায়। রুমে এসে ধারাম করে ডোর লাগায় আলভি। এত জোরে শব্দ হয় যে মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠল। ভয় পেয়ে আবার কেঁপে ওঠে মায়া। নিচে থাকা সকলেই স্পষ্ট শুনতে পেয়েছে এত জোরে লাগানো ডোরের শব্দ। আলভি মায়াকে টেনে এনে বেডের উপর বসায়। টিস্যু হাতে নিয়ে মায়ার চোখ গাল মুছিয়ে দেয়। পানির বোতল হাতে নিয়ে পানি খাওয়ায়। তারপর আগের মতোই রাগী স্বরে বলে, আমি কিছু বললেই তো চ্যাটাং চ্যাটাং করে কথা বলো। মুখ খোলার আগেই উত্তর রেডি করে রাখো। তাহলে এখন কি হয়েছিল? ওই বুড়ি যখন এত কিছু বলল উত্তর দিলে না কেন? তখন মুখের মধ্যে সুপার গ্লু লাগানো ছিল। মায়া বলে না কিছু। বুড়ি যখন এত বড় মিথ্যে কথা বলল সকলের সামনে তখন বুড়ির চুল টেনে ছিঁড়লে না কেন? মানুষের কথা শুনে এমন চুপ করে থাকো বলেই তো তারা কথা বলার সুযোগ পায়। একবার দুবার বললে কি এদের লজ্জা হয়? কতবার বলবো? একবার ছেড়ে দুবার কিছু বললেই তো সবাই হৈ হৈ করে বেয়াদব উপাধি দিয়ে দেয়। বাবা মা শিক্ষা দিতে পারেনি সেই কথাও বলে। কি করব তাহলে? কথায় কাজ না হলে হাত দিয়ে দিবে, হাত দিয়ে কাজ না হলে খুনও করে ফেলবে। পরেরটা আমি দেখে নেব। কি দেখবেন? আমার বদলে আপনি জেল খেটে দেখবেন কেমন লাগে? হ্যাঁ। মায়া রাগী চোখে আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। আলভি এক কদম এগিয়ে এসে মায়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, তখন এত জোরে ধমক দেওয়ার জন্য সরি। ভালোভাবে কিছু বললে শোনো না কেন? ছোবেন না আমাকে, দূরে সরুন। আলভি ছাড়ে তো নাই উল্টো আরো শক্ত করে ধরে। আজকের পর কেউ কিছু বললে তার গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়ে আসবে, সে যেই হোক না কেন শুধু আমি বাদে। কমা কমা ঐশী রহমান কিছু না বলে কিচেনে চলে আসেন। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ওঠেন। ওনার পেছনে পেছনে মেহবুবা মেহেরও কিচেনে চলে এসেছেন। তিনি ঐশী রহমানকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি কেন কাঁদছো ঐশী? ভুল তো তুমি করনি তাহলে তুমি কেন কাঁদবে? কান্না বন্ধ করো। মাফ করবেন আপা, আমার মায়ের জন্য মায়াকে এত কষ্ট পেতে হলো। আমি সত্যিই বুঝতে পারিনি মা এমন কিছু করবে বা বলবে। মেহবুবা মেহের ঐশী রহমানের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, পাগল মেয়ে এভাবে কেন কাঁদছ? মাফ চাইতে হবে না, তোমার মাকে পরে বুঝিয়ে বলে দিও পরে যেন এমন কাজ আর না করে। মাহিদ, মাহির আর তোমার ভাইয়া ভীষণ ক্ষেপে আছে। সবাইকে আমি আজকেই পাঠিয়ে দেব এই বাড়ি থেকে। এটাও বলে দেব ওনারা যেন আর কোনো দিন এই বাড়িতে না আসে। পাগল হয়েছ নাকি তুমি? ওনারা এমনিতেও আগামী কাল চলে যেতে চাইছে এখন আর এমন কিছু বলবে না তুমি। লীরার বাবা ওর মায়ের দিকে তাকিয়ে বলেন, যাও ব্যাগ গুছিয়ে নাও আর সবাইকে বলো ব্যাগ গুছিয়ে নিতে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে সবাই আমার সামনে আসবে। 10 মিনিটের বেশি সময় লাগলে সবাইকে রেখেই চলে যাব আমি। আলতাফ মাহমুদ কিছু বললেন না। রাগে ওনার মস্তিষ্ক টগবগ করে ফুটছে। কত বড় সাহস ওনার বাড়িতে এসে ওনার ছেলের বউয়ের চরিত্র নিয়ে কথা বলে। আলতাফ মাহমুদ ঐশী রহমানকে বিয়ে করার প্রথম দিক থেকেই শাশুড়ি মাকে সেরকম পছন্দ করেন না তার এমন স্বভাবের জন্য। সব সময় অন্যকে নিয়ে সমালোচনা করা, খুঁতো ধরা, খোঁটা দিয়ে কথা বলা সহ আরও অনেক খারাপ অভ্যাস ওনার মধ্যে ছিল এখনো আছে। এর আগে আলতাফ মাহমুদ নিজে শাশুড়ি মাকে সাবধান করে দিয়েছিলেন যেন দ্বিতীয়বার মায়াকে কিছু বলার সাহস না করে। কিন্তু এবারেও এসে এমন কিছুই করলেন। এই মহিলা জীবনেও শুধরাবে না। আহনাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, এখন কেউ যেতে পারবেন না।
আগামীকাল যাবেন সবাই। লীরার বাবা মাথা নিচু করে বলেন, মাফ করবেন বেয়াই, এরকম কথা বলবেন না, আর থাকা সম্ভব না। যদি ভাগ্য নিয়ে আসে তাহলে আবার কোনো একদিন আসব। আজকে যেতে দিন। কোনো কথা শুনতে চাই না আমি, আপনারা আজকে যাচ্ছেন না। আলভির নানা সোফা ছেড়ে উঠে এসে আহনাফ মাহমুদের পাশে বসেন। আহনাফ মাহমুদের দুই হাত ধরে অপরাধীর ন্যায় বলেন, মাফ করবেন বাবা, অনেক বড় অন্যায় করে ফেলেছে। আহনাফ মাহমুদ আলভির নানার হাত ধরে বলেন, এভাবে বলবেন না, আপনি আমার বাবার বয়সী। এখানে আর থাকতে পারবো না বাবা, সেই মুখ নেই আমাদের। আপনি আর থাকার জন্য বলবেন না। তাহলে অন্তত খাবার খেয়ে যান সবাই। রান্না প্রায় হয়েই এসেছে বোধ হয়। আচ্ছা। আলভির নানা স্ত্রীর দিকে আগুন চোখে তাকান। একবার বাড়ি ফিরতে পারলে হয়, তারপর এই বুড়িকে গরম তেলে ভাজবেন। জীবনে আজ অবধি কারো সামনে কখনো মাথা নিচু করতে হয়নি। কারো কাছে মাফ চাইতে হয়নি আল্লাহ তায়ালা ব্যতীত। এই বুড়ির কথার জন্য পুরো বাড়ির মানুষের মাথা নিচু হয়ে গেছে। মেয়েটাকেও ছোট হতে হলো শ্বশুর বাড়ির মানুষগুলোর সামনে। কাঁদতে কাঁদতে কিভাবে চলে গেল রান্নাঘরে। বাড়ির কেউ কিছু না বললেও আলতাফ মাহমুদ কিছু না কিছু ঠিকই বলবেন ঐশী রহমানকে। মায়া মেয়েটাও কিভাবে বাবার কাছে ধমক খেল। ছোটবেলা থেকেই মেয়ে মানুষের কত কথা শুনে বড় হয়েছে। রাগে ওনার ইচ্ছে করছে শামসুন্নাহার বেগমকে এখানেই মেরে পুঁতে রেখে যেতে। এই শয়তানের কারখানাকে বাড়ি বয়ে নিয়ে গিয়ে কি করবেন? রাইটার সানা শেখ। গল্পটি আগে আগে পড়তে সানা শেখ পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন সবাই। তাহলে পরবর্তী পার্ট পোস্ট করার সাথে সাথেই পেয়ে যাবেন। লীরার বাবা সোফা ছেড়ে উঠে লীরাকে টেনে নিয়ে গেস্ট রুমে আসেন। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে কেউ কিছু বলে না। বল আলভি, কে কি বলেছিস তুই? লীরা ভয় আতঙ্কে জড়ানো গলায় বলে, আমি কিছু বলিনি আলভিকে। শক্ত হাতে আদরের মেয়ের গালে চড় বসান সাথে সাথেই। বেয়াদব মেয়ে, আলভি তোর ছোট না বড়? তোর বড় বোন আলভিকে ভাইয়া বলে ডাকে, তুই কেন নাম ধরে ডাকিস? এখানে আসার পর থেকে তোর চাল চলন শুধু দেখছিলাম। অন্যের বাড়ি তাই কিছু না বলে চুপ ছিলাম। দাদি নাতনি মিলে কি প্ল্যান করেছিলি বল? লীরা কোনো কথা না বলে চুপ করে থাকে। চুপ থাকতে দেখে রাগ সামলাতে না পেরে অপর গালেও চড় বসিয়ে দেন। আজকে বাড়ি ফিরে নেই, তারপর তোর ব্যবস্থা করব। আদরে আদরে শয়তান তৈরি হয়েছিস তাই না? কাঁচা কঞ্চি দিয়ে মেরে তোর শয়তান দূর করব। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে আলভি। কারো দিকে না তাকিয়ে সোজা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মেড মায়া আর মেহবুবা মেহের সকলের জন্য খাবার বাড়ছেন। আলভি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, দুটো প্লেটে খাবার বেড়ে দাও। মেহবুবা মেহের আলভির দিকে তাকান। আমার আর মায়ার জন্য খাবার বেড়ে দাও। মেহবুবা মেহের কিছু না বলে দুটো প্লেটে খাবার বেড়ে দেন। আলভি প্লেট দুটো হাতে তুলে নেয়। উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, মায়া আক্তার, এক জগ পানি নিয়ে আসো। মায়া ডাইনিং টেবিলের উপর রাখা পানি ভর্তি জগটা নিয়ে আলভির পেছনে পেছনে হাঁটতে শুরু করে। আলভি কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। মায়া চলে যেতে পারে তাই বাইরে থেকে ডোর লক করে রেখে গিয়েছিল। ডোর খোলো। ডোর খুলে এক পাশে দাঁড়িয়ে থাকে মেড মায়া। প্লেট দুটো বেডের উপর রেখে মায়ার হাত থেকে জগ নিয়ে ভেতর থেকে ডোর লক করে দেয় আলভি। জগ রেখে মায়ার সামনে দাঁড়ায়। যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি আমার রুমে যাব। তো এটা কার রুম? আপনার। আমি কার? মায়া চোখ তুলে আলভির মুখের দিকে তাকায়। চোখ নামিয়ে নিয়ে চুপ করে বসে থাকে। আমিটাই যখন তোমার, তখন এই রুমটাও নিশ্চয়ই তোমার। না আপনি আমার, আর না এই রুম আমার। আমিও তোমার, এই রুমটাও তোমার, আর আমার সবকিছুই তোমার। এখন ওঠো, হাত মুখ ধুয়ে আসো, খিদে পেয়েছে। আপনাকে খেতে নিষেধ করেছি আমি? বউ না খেয়ে থাকলে আমি কিভাবে খাবো? মায়াকে উঠছে না দেখে আবার বলে, আমার কিন্তু রাগ হচ্ছে মায়া। ধৈর্যের পরীক্ষা নেবে না, ওঠো। মায়ার হাত ধরে টেনে বেড থেকে নামিয়ে দাঁড় করাই আলভি। তারপর হাত ধরে টেনেই ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মায়া। আলভি হাতে পানি নিয়ে মায়ার মুখ ধুইয়ে দিতে শুরু করে। আরে কি করছেন? ভিজিয়ে দিচ্ছেন কেন? ভালোভাবে বলছি, শুনছো না কেন? সরুন। আলভিকে সরিয়ে দিয়ে মায়া নিজেই হাত মুখ ধুয়ে নেয়। শয়তানলোক, দিল জামাটা ভিজিয়ে। রুমে এসে বেলকনি থেকে টাওয়েল এনে মায়ার দিকে বাড়িয়ে ধরে আলভি। হাত মুখ মুছে নাও। লাগবে না। এমন ঘাড় তোত্তারা কবে থেকে হয়েছ বলো তো? কথায় কথায় তোত্তারামি। মায়া কিছু বলার আগে আলভি নিজেই মায়ার হাত মুখ মুছিয়ে দেয় জোর করে। টাওয়েল সোফার উপর ছুঁড়ে দিয়ে মায়াকে পাজা কোলে তুলে বেডে বসিয়ে দেয়। খাবার ভর্তি একটা প্লেট মায়ার সামনে দিয়ে অন্যটা নিজের সামনে নিয়ে বসে। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আলভির মুখের দিকে।
প্লেট থেকে একটা চিংড়ি মাছ তুলে আলভি নিজে এক কামড় খায়। তারপর মায়ার চোয়াল চেপে ধরে বাকিটা মায়ার মুখের ভেতর পুরে দিয়ে মুখ বন্ধ করে দেয়। খাওয়া শুরু করো বউ। আলভির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখের মাছটুকু চিবুতে শুরু করে মায়া। আলভি কয়েক লোকমা ভাত খাওয়ার পরেও দেখে মায়া এখনো নিজের প্লেটে হাত দেয়নি। ভাত মাখিয়ে পুনরায় মায়ার চোয়াল চেপে ধরে মুখের মধ্যে ভাত পুরে দেয়। আবার ভাত মাখতে মাখতে বলে, হাত দিয়ে খাবে না, আমার হাতে খাবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে আছো কেন? মায়া কিছু না বলে নিজের প্লেটের দিকে তাকায়। এত খাবার কিভাবে খাবে? আলভি আবার ভাত তুলে ধরে মায়ার মুখের সামনে। আমার হাত আছে। তো খাচ্ছ না কেন তাহলে? এই যে খাচ্ছি এখন। মায়া নিজের হাতে খেতে শুরু করে। আলভি আর কথা না বলে খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতে মায়ার মুখের দিকে তাকায়। মায়া মাথা নিচু করে চুপচাপ খেয়ে চলেছে। মায়ার ভাবমূর্তি এমন যে, ও ব্যতীত আর কেউ নেই এই রুমে। ওর সামনে যে আস্ত একটা মানুষ বসে আছে সেদিকে তাকাচ্ছে না পর্যন্ত। গল্পের রাইটার সানা শেখ। পরবর্তী পার্ট আগে আগে পড়তে সানা শেখ পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন সবাই। কমা কমা আলভির নানার বাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। শামসুন্নাহার বেগমের মধ্যে সেরকম কোনো ভাবান্তর নেই এখনো। লজ্জায় অপমানে তার ছেলে মেয়ে সহ সবাই নুয়ে গেছে আর তিনি এখনো সিনা টান টান করে দাঁড়িয়ে আছেন। আলভির নানা সবাইকে দাঁড়াতে বলে আলভির রুমের দিকে এগিয়ে আসেন। ডোর নক করতেই ভেতর থেকে আলভির গলার স্বর শোনা যায়। নানা ভাই আমি এসেছি। আলভি মায়ার দিকে তাকায়। মায়া বেডের উপর গুটিয়ে বসে আছে চুপচাপ। বেড থেকে নেমে ডোর খুলে দেয়। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। আজকেই? আগামীকাল না যাওয়ার কথা ছিল। মায়া কোথায়? ভেতরে আসো। ভেতরে প্রবেশ করে দেখেন মায়া মাথা নিচু করে বসে আছে। নাম ধরে ডাক দিতেই মুখ তুলে তাকায়। চোখ মুখ এখনো ফোলা ফোলা। মায়াকে দেখলে ওনার ভীষণ মায়া হয় সেই প্রথম থেকেই। আগে যখনই মেয়ের বাড়িতে আসতেন তখনই দেখতেন মায়া মলিন মুখে ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ এক কোনায় বসে আছে। মেয়েটা মাঝে মধ্যে হাসত, হাসলে কি সুন্দর যে দেখায় বলার বাইরে। রাইটার সানা শেখ। মায়া আমরা চলে যাচ্ছি, পারলে তোমার এই বুড়ো নানাকে মাফ করে দিও। আমাদের জন্য তোমাকে এত কথা শুনতে হলো, কষ্ট পেতে হলো। আগে যা হয়েছে ভুলে যাও, নতুন করে সবকিছু শুরু করো। তখন তুমিও ছোট ছিলে, আলভিও ছোট ছিল। ভুলটা ছিল তোমাদের পরিবারের। ভুল আলভিরও ছিল, এটা সত্যি কথা। আলভি যখন সবকিছু ঠিক করতে চাইছে ওকে একটা সুযোগ দাও। এভাবে আর জেদ ধরে থেকো না। মায়া শোনে সব কথা কিন্তু বলে না কিছু। একবার শুধু আলভির দিকে তাকায়। আলভি ওর দিকেই তাকিয়ে আছে। আমার সাথে একটু নিচে আসো। মায়া তাকিয়ে রইল মুখের দিকে। একটু দরকার আছে, 2 মিনিট সময় দিলেই হবে। মায়া বেড থেকে নেমে দাঁড়ায়। ওড়না ঠিক করে নেয়। 3 জন একসাথে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। মায়াকে শামসুন্নাহার বেগমের সামনে দাঁড় করান আলভির নানা। সব কিছুর জন্য মায়ার কাছে মাফ চাও। শামসুন্নাহার বেগম কিছু না বলে সরে যান। কি বলছি কথা কানে যাচ্ছে না? মাফ চাও মায়ার কাছে। শামসুন্নাহার বেগম কিছু না বলে গেটের দিকে এগিয়ে যান। কিছুতেই এতগুলো মানুষের সামনে এই মেয়ের কাছে মাফ চাইবেন না। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলভি গলা ছেড়ে বলে, বুড়ো বয়সে এখনো মনের মধ্যে শয়তানি আর অহংকারে পরিপূর্ণ। বাঁচবে আর কয়দিন, মরারও আগে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিও। নামাজ কালাম পড়ে দিনের পথে এসো। বেঁচে থাকতে যা করছো কবরেও জায়গা হবে কিনা আল্লাহ তায়ালা ভালো জানেন। মানুষের নামে গীবত গাওয়া, সমালোচনা করা, মিথ্যা দোষারোপ করা, চরিত্র নিয়ে কথা বলা ছেড়ে দিও, এখনো সময় আছে। শামসুন্নাহার বেগম বাড়ি থেকে বেরিয়ে যান। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ির থেকে। ঐশী রহমান বাবার কাছে এগিয়ে আসেন। মা রে, মাফ করে দিও, আমরা তোমার মাথা নিচু করে দিলাম পুরো বাড়ির মানুষের সামনে। যদি কোনো দিন আমাকে দেখার ইচ্ছে জাগে তাহলে যেও আমার বাড়িতে। তুমি আবার এসো। সেই মুখ তোমার মা রাখেনি আর। ভালো থেকো, সকলের খেয়াল রেখো। ঐশী রহমানের চোখ দুটো টলমল করে ওঠে। নানা ভাই এদিকে আসো। আলভি এগিয়ে আসে নানার কাছে। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, মায়াকে বেশি চাপ দিও না, ওকে একটু সময় দাও। অনেক দিনের ক্ষত তো শুকাতে একটু সময় লাগবে। তোমার মায়ের কাছে যা শুনলাম তাতে আমি এটাই বুঝতে পারলাম তোমার অনুপস্থিতিতে ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এটা বাংলাদেশ, এখানকার কিছু সংখ্যক মানুষদের স্বভাবই অন্যকে খোঁচা দিয়ে, কষ্ট দিয়ে কথা বলা। এসব করে হয়তো এরা পৈশাচিক আনন্দ পায়। জোর জবরদস্তি কিছু না করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ওকে বোঝাও। আমার কোনো কথা শুনতেই চায় না।
আমার সামনেও আসতে চায় না। তাহলে তুমি কিছু না বলে মায়ার কথাগুলো শোনার চেষ্টা করো। ওর অভিযোগ, অভিমান, কষ্টগুলো বোঝার চেষ্টা করো। ওর মন হালকা করার চেষ্টা করো। মন হালকা হলেই মন নরম হবে। কথা বলতে বলতে গাড়ির সামনে এসে দাঁড়ান। সব শয়তানের কারখানা এক গাড়িতে উঠে বসেছে। গাড়ি বেরিয়ে যায় বাড়ির গেট পেরিয়ে। বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে বসে। মায়া নিজের রুমে চলে যেতে চাইলেও আহনাফ মাহমুদ যেতে দেননি। আলভি এসে বসতেই তিনি আলভির মুখের দিকে তাকান। বাকি সবাইও আলভির মুখের দিকে তাকিয়ে আছে। আলভি কপাল ভ্রু কুঁচকে সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেয়। এভাবে তাকিয়ে আছে কেন সবাই? মায়া মাথা নিচু করে বসে আছে। আহনাফ মাহমুদ আলভিকে বলেন, গত রাতে মায়া সত্যি সত্যিই তোমার রুমে ছিল? হ্যাঁ, সারা রাত ছিল। হ্যাঁ, মাহিদ বলে। ভাইয়া তুমি না বললে তোমার রুমে পড়ি গিয়েছিল রাতে। তাহলে মায়া কখন গেল? পরি চলে যাওয়ার পর আমি ব্যথা পেয়ে তোমাদের সবাইকে ডেকেছিলাম কিন্তু কেউ শুনতে পাওনি আমার কথা। মায়া শুনতে পেয়ে গিয়েছিল রুমে। তারপর আমার সাথেই ছিল, সেজন্যই তো ওই দুষ্ট পরি দ্বিতীয়বার আর আসার সাহস পায়নি। মায়া আলভির মুখের দিকে তাকায়। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে মিথ্যে কথা বলে এই লোকটা। কেউ বুঝতেই পারবে না সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। আমি রুমে যাই এখন। যা। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে সিঁড়ির কাছে এগিয়ে যায়। পেছনে পেছনে আলভি নিজেও দ্রুত এগিয়ে যায়। করিডোরে এসে মায়াকে ধরে জোর করে নিজের রুমে নিয়ে আসে। মায়া রেগে তাকায় আলভির মুখের দিকে। এখানে নিয়ে আসলেন কেন আমাকে? আজ থেকে তুমি এই রুমে আমার সাথে আমার কাছে থাকবে। থাকবো না আমি? থাকতেই হবে। সকলের সামনে মিথ্যে কেন বললেন? মিথ্যে কোথায় বললাম? তুমি তো গত রাতে সারা রাত আমার সাথেই ছিলে। ছিলাম সেটা তো আমিও জানি। সবাইকে ডেকেছেন এটা মিথ্যে কথা ছিল না? পরি এসে মেরেছে এটা মিথ্যে কথা না? তো কি বলবো? আমার বউ আমাকে মেরেছে, আমি বউয়ের ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলাম। বউ কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে। আমাকে পাগল মনে হয় তোমার? বউয়ের হাতে খেয়েছি বলে নিজের মান ইজ্জত নিজেই পাঞ্চার করব এতগুলো মানুষের সামনে? মায়া কিছু না বলে বেডের উপর উঠে বসে রইল। আলভি আকাশের দিকে তাকিয়ে বিড় করে বলে, আমার কেন মনে হচ্ছে আমার বউকে আমার বাপ উস্কানি দেয়। বউয়ের পেছনে কলকাঠি আমার বাপে নাড়ে। আমার বাপে কিছু তো একটা নিশ্চয় করে। আলভি মায়ার সামনে এসে বসে বেডে। মায়া মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকায়। আলভি মায়ার গালে হাত রেখে জোর করে নিজের দিকে ফেরায়। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে আবার অন্য দিকে তাকায়। এত তেজ কেন? ছোঁয়ার আগেই ছ্যাঁত করে ওঠে। মায়া রেগে তাকায়। আলভি চোখ মুখ কাচুমাচু করে ইনোসেন্ট ছেলের মতন বলে, এভাবে তাকিও না, ভয় লাগে। আপনি কোন মাটি দিয়ে তৈরি বলুন তো? তুমি আর আমি সেম মাটি দিয়ে তৈরি। সরুন আমার সামনে থেকে। আলভি বেডের উপর উঠে দাঁড়ায়। মায়া আলভির দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে রইল। আলভি হেঁটে এসে মায়ার পেছনে বসে দুই পা ভাঁজ করে। এক টানে মায়াকে কোলের উপর তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে। এবার পারলে কোল থেকে ওঠ। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মায়া। দ্রুত আলভির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে। সামনে থেকে সরতে বলেছ, সরে গেছি। এখন চুপচাপ বসে থাকবে নয়তো আমি প্রতিশোধ নেব। ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া। অবাক কণ্ঠে বলে, কিসের প্রতিশোধ? গত রাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে। এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব। শুধু আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে। আমি তো একটা দিতে চেয়েছিলাম কিন্তু তুমি যখন দুটো চাইছো তাহলে দুটোই দেই। হ্যাঁ দিন আর ছাড়ুন আমাকে। দাঁত বের করে হাসে আলভি। চোখ রাখে মায়ার ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে। বেশি দেরি না করে মায়ার ঘাড়ে মুখ গুজে দেয়। মায়ার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মায়ার সাথে সাথে আলভির পুরো শরীর নড়ে ওঠে। প্রথমে আলতো এক কামড় বসায়। তারপর আলতো চুমু খায়। ঘাড়ে মুখ গুজে রেখেই বলে, তোমার গায়ের ঘ্রাণ তো মারাত্মক। নেশা ধরিয়ে দিচ্ছে। ততক্ষণে মায়ার লাফালাফি শুরু হয়ে গেছে আলভির কাছ থেকে ছোটার জন্য। আলভি যেই শক্ত করে ধরেছে তাতে কারো বাপের মুরদ হবে না আলভির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার। তা নলক কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি? হাতে কামড় দিতে চেয়ে ঘাড়ে কামড় দিলেন কেন? মায়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে গালে চুমু খায়। মুখ সরিয়ে নেয় মায়া। আমি কি একবারও বলেছি হাতে কামড় দেব? আর কি? কিছু না। ছাড়ুন আমাকে। বাপ না হওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। কটমট করে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া। আলভি আবার মায়ার গালে চুমু খায়। কমা। আলতাফ মাহমুদ মায়ার রুমে আসেন।
রুমের কোথাও মায়া নেই। ডাকাডাকি করে করিডোরে এসে দাঁড়ান। মান্তাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ হাত বাড়িয়ে কোলে তুলে নেন মান্তাসাকে। তোমার ফুপ্পি কোথায় দাদু? হাত দিয়ে আলভির রুম দেখিয়ে দেয়। মায়া ওই রুমে। মাথা নাড়ায় মান্তাসা। তুমি যেতে দেখেছ? ছোট আব্বু ধলে নিয়ে গেছে। আলভি জোর করে ধরে নিয়ে গেছে। হুম। আচ্ছা তুমি তোমার আম্মুর কাছে যাও, আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব। মান্তাসা কোল থেকে নেমে রুমে চলে যায়। আলতাফ মাহমুদ ছেলের রুমের সামনে এসে দাঁড়ান। ইতস্তত বোধ হলেও হাত উঁচিয়ে ডোর নক করেন। মায়া। মায়া কিছু বলার আগেই আলভি বলে, মায়া এই রুমে নেই। আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খোঁজ চালান দয়া করে। আলভির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে, মিথ্যে কথা, আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু। বাইরে আয়, কথা আছে তোর সাথে। তোমার ছেলে বের হতে দেয় না। আলভি মায়াকে বাইরে আসতে দাও। আলভি বিরক্তি মাখা চোখ মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনই আসতে হলো? আর মায়াকে ডাকছে কেন? মায়ার সাথে কি দরকার? মায়া, ছাড়ুন। বাপটার কি লজ্জা শরম বলতে কিছু নেই? ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। লজ্জা শরম তো আপনার নেই। এই বয়সে লজ্জা শরম থাকতেও নেই। আলভি মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আলগা করে আলভি। মায়া লাফিয়ে কোল থেকে নেমে দাঁড়ায় নিচে। এমন ভাবে নামছো মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিলে। আগুন না, আস্ত একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখায় মায়ার হাত পা ব্যথা হয়ে গেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পরে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজেই বেরিয়ে গেল। আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকান। মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার, আমি মায়ার সাথে কথা বলবো। মায়ার সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়াকে বলে দেব। তোমার কাছেই যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন? শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য। আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বললে তুমি? আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও। ওর পেছনে কলকাঠি তুমি নাড়ো। তুমিই মায়াকে বুদ্ধি দাও। তুমি কিছু তো একটা নিশ্চয় করো। পাগলের মতন কি সব বলছো? আমি কেন এসব করতে যাব? আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো দুজন। মায়ার চোখ বলে এক কথা, আর মুখ বলে আরেক কথা। এর পেছনে তুমিই আছো আমি নিশ্চিত। পাগলের মতন কথা বলবে না। সত্যি কথা বললেই পাগল হয়ে যায়। আজকাল সত্যি কথার ভাত নাই। ডোর খুলে মায়াকে বাইরে বের করো। এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার? কেন থাকবে না? তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন। আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদ এর আর কোনো কথা না শুনে ঠেলে ওনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে। ঘুরে এসে রুমের ডোর খুলে ভেতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মে আর এই রুমের বাইরে বের হতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন। আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলভি শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ার সব কথা শোনে। হাঁপিয়ে গেছো নিশ্চয়ই, নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ার দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে কয়েক ঢোক পানি খায়। আহারে সোনা আমার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। আপনার মতো বজ্জাত শয়তানলোক এই দুনিয়ায় আর একটাও নেই। ভুল বললে সোনা, বলো আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। তুমি এত চিৎকার চেঁচামেচি করলে অথচ আমি টু শব্দ অবধি করিনি। উল্টো তোমাকে পানি খাওয়ালাম। পানি খাইয়ে খোটা দিচ্ছেন? একদম না, নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খ্যাচ খ্যাচ করে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আলভি গায়ের টি শার্ট খুলে সোফার উপরে ছুঁড়ে দেয়। উন্মুক্ত হয় ফর্সা শরীর। মায়া চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ার দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে বেডে উঠে শুয়ে ঘুমাও। রাতে তো ঘুমোতে পারেনি ঠিকভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলভি। মায়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়।
কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজাকোলে তুলে বেডে শুইয়ে দেয়। মায়া উঠে আসতে গেলে আলভি ওর মুখের উপর ঝুঁকে এসে বলে, এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নয়। কি করবেন আপনি? বোঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না বোঝার ভান করবে না সোনা। কথা শেষ করে মুচকি হাসে। মায়ার চোখ মুখের উপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কতটা সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই। পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে। এখন ওর মোটেও ঘুম আসছে না। চোখ পড়ে আলভির বাম হাতের উপর। রাতের আগের মাথায় হাতটায় কামড় দিয়ে কি অবস্থা করেছে। এখনো নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু। ফর্সা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়া হলো মায়ার। এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি। তাকায় কপালের দিকে, দেওয়ালের সাথে বাড়ি খাইয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে। আলভির ঘুম ভাঙ্গলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখেই মোড়ামুড়ি করে। হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায়। মায়া ওর পাশেই এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। দুই হাতে চোখ ডলে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ার শরীর ঘেঁষে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমন্ত মায়ার মুখশ্রী। হাত বাড়িয়ে মায়ার মেদুর গালে হাত ছোঁয়ায়। মায়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয়। কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমু খায়। এলোমেলো মায়াকে ঠিক করে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়েল হাতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে। আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া। সাদা টাওয়েল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা এলোমেলো চুলগুলো কপাল চোখ ঢেকে দিয়েছে প্রায়। আলভি কিছু না বলে বেলকনির দিকে এগিয়ে যায়। ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে সাদা থাই গ্লাস সাইড করে দেয়। পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে। মায়ার দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ঘুম শেষ? মায়া বলে না কিছু। আলভি আলমারি খুলতে খুলতে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও। দরজা খুলে দিন। না। কেন? এখন থেকে তুমি এই রুমেই থাকবে। আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সবকিছু আমার রুমে রয়েছে। সবকিছু এনে দেব এই রুমে। প্রয়োজন নেই, আপনি দরজা খুলে দিন। দরজা খুললেই তো উড়াল দেবে পাখি। দরজা খুলবেন না আপনি? না, আমি আজকে গোসল করব না, ওয়াশরুমেও যাব না। ছোটবেলার মতন বেডে বসে কাজ সারতে চাইছো নাকি? সমস্যা নেই, সেরে ফেলো, পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে দেয় আলভির গায়ে। আলভি বালিশটা ক্যাচ ধরে বলে, আরে রেগে যাচ্ছ কেন? ফালতু লোক, জীবনে বউ জুটবে না কপালে। না চাইতেও 13 বছর আগে জুটে গেছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয়। এটাও ক্যাচ ধরে নেয় আলভি। কথা বলবেন না আপনি আমার সাথে? তুমি কি মনের ভাষা বুঝতে পারো? তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু। যা বলার তা বলবে আমার চোখ। শুনবে তুমি তোমার নীরব দৃষ্টিতে। চোখে চোখে হবে আজ কথা। নির্বতায় গাথা এক মধুর ব্যথা। কলমে _সানা_শেখ। আলভি এমন ভাবে বলে কথাগুলো যে পরবর্তীতে মায়া আর একটা কথাও বলতে পারে না। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলভির দিকে। আলভি বালিশ দুটো বেডের উপর ছুঁড়ে দেয়। আলমারির ভেতর থেকে 3/4 প্যান্ট বের করে পরে নেয়। টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে আবার বেলকনির দিকে এগিয়ে যায়। টাওয়েল মেলে দিয়ে রুমে এসে মায়ার সামনে দাঁড়ায়। মায়ার দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন। নীরবতা হবে আমাদের ভাষা। মনের সঙ্গে হবে মনের বন্ধন। হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোড়া। ভালোবাসা আর বলা লাগে না বারবার। গাথবে এক আত্মিক আশা। কলমে _সানা_শেখ। মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায়। মায়ার সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, ওয়াশরুমে যাও, আমি তোমার সবকিছু নিয়ে আসছি। আপনি হাত দেবেন না আমার আলমারিতে। তাহলে আনবো কিভাবে? মায়া দাঁতে দাঁত চেপে বলে, আনতে হবে না। আয়নার দিকে তাকিয়ে থেকেই হাসে আলভি। ভেজা চুল আছড়ে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে। মায়ার রুমে এসে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনো আগের মতোই প্যাকেটের ভেতরেই রয়েছে। তবে চকলেটগুলো খুঁজে পায় না। ওর দেওয়া প্যাকেটের ভেতরে মায়ার আগের কয়েকটা ড্রেস ভরে নেয়। ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে দেখে মায়া এখনো আগের মতোই বসে আছে বেডের উপর। প্যাকেটগুলো বেডের উপর রেখে বলে, দেখো সব কিছু আছে নাকি? যদি আরো কিছু লাগে তাহলে বলো। মায়া চুপ করে বসে থাকে। আলভি ওকে একা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়।
বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়া রুমে নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। শপিং ব্যাগ, ড্রেস, ক্রিম, লোশন, আরও যা যা আছে সবকিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা। বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে। বালিশ তিন জায়গায় পড়ে আছে। খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে। বাকি সবকিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। বেড কভার তুলে টান টান করে বিছিয়ে দেয়। বালিশ ঠিক করে রাখে। সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে। এখনো বের হচ্ছে না কেন? শাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি? আরও কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। দেখে সবকিছু গুছিয়ে ফেলেছে আলভি। কিছু না বলে নিজের ড্রেসগুলো বেকনিতে মেলে দিয়ে আসে। হাত মুখে একটু ক্রিম লোশন লাগিয়ে বেডে উঠে পা দুটো গুটিয়ে বসে পড়ে। আলভি খাবারের ট্রে থেকে প্লেট তুলে মায়ার সামনে দেয় একটা। অন্যটা নিজের সামনে নিয়ে বসে। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে মায়া। আলভি নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কভারে তরকারির ঝোল ভরিয়ে দেয়। আলভি দেখে, কিছু বলে না। ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয়। আলভি তবুও কিছু বলে না। স্বাভাবিকভাবেই নিজের খাওয়া চালিয়ে যায়। খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া। এদিক ওদিক একটু নড়েও না। আলভি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে। বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে রেখে দেয়। একটু নিচে নেমে দাঁড়াও। মায়া অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আলভির কথা যেন ওর কানেই পৌঁছায়নি। কোলে তুলে নিচে নামায়। দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না। নিজের পায়ে শক্তিই করে না। মনে হচ্ছে 7-8 মাসের একটা বাচ্চা। ফ্লোরে বসিয়ে দিয়ে বেড কভার তুলে অন্য একটা বিছিয়ে দেয়। উঠে আসো। মায়া ওঠে না। আগের মতোই বসে রইল। আলভি এগিয়ে এসে আবার কোলে তুলে বেডে বসিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোলে উঠবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে থাকার কি দরকার? মায়া তবুও কিছু না বলে চুপচাপ বসে রইল। চুল থেকে টাওয়েল খুলে চুল শুকিয়ে নাও। এভাবে থাকলে সর্দি লেগে যাবে। মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। টাওয়েল চুলের সাথে প্যাঁচানোই রয়েছে। এত জেদ, এই জেদের নিচে পড়ে তো আমি চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায়। মায়া আবার শুয়ে পড়ার জন্য উদ্যত হতেই বলে, এখন শুয়ে পড়লে 100টা চুমু খাবো। মায়া না শুয়ে বসে রইল। এই লোককে একটুও বিশ্বাস করে না মায়া। শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যিই 100টা চুমু খাবে। শক্তিতে তো পারবে না এই লোকের সাথে। চুল থেকে টাওয়েল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে। মাল্টি প্লাগে লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে। চুল শুকানো শেষে ব্রাশ করে দেয়। এখন শুয়ে থাকো। মায়া বসে রইল। মাল্টি প্লাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে আসে আলভি। প্লেট দুটো ট্রের উপর তুলে রুমের বাইরে রেখে আসে। মায়া আক্তার এসে পড়ে নিয়ে যাবে। বেড কভার আর বালিশের কভারও রেখে দেয়। গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে আগায়। বেডের উপর বসে মাহিদ গিটারে টুংটাং শব্দ তুলছে। ভেতরে এসে বসো ভাইয়া। তুই গিটার বাজাচ্ছিস, আমি আরো ভাবছি কে বাজাচ্ছে। তুমি বাজাতে পারো? হুম। তাহলে একটা গান গাও আমি শুনি। বসা থেকে উঠে আলভির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিদ। আলভি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। রুমের ডোর খোলা রেখেই চলে এসেছে। মায়া রুমে আছে নাকি চলে গেছে কে জানে। গিটারের সুর শুনলে আর হুঁশ থাকে না। বাজানোর জন্য হাত নিষ্পিস করে। মাহিদ পেছনে থেকে কয়েকবার ডাকে। আলভি রুমের দিকে আগাতে আগাতে বলে, পরে আসছি। বলেই রুমের ভেতর প্রবেশ করে। মায়া এখনো আগের মতোই বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নেয় আলভি। ডোর লক করে মায়ার পেছনে এসে দাঁড়ায়। গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। মায়াকে জোর করে ঘুরিয়ে বসায়। হাঁটু মুড়ে বসে মায়ার সামনে। মায়ার দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে, কি করলে তোমার রাগ কমবে? কি করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না। মায়া কিছু না বলে অন্য দিকে তাকিয়ে থাকে। কথা বলছো না কেন? কিছু তো বলো। মায়ার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। মায়া। মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আচ্ছা কথা না বললে, গান শোনো। গিটার হাতে নিয়ে মায়ার পাশে বসে। নারে নান নারে নান নারে না। নারে নান নারে নানা নারে না। রে নান নারে নানা নারে না। একাকী মন আজ নীরবে। বিবাগী তোমার অনুভবে। ফেরারি প্রেম খোঁজে ঠিকানা। আকাশে মেঘ মানে বোঝ কিনা। একাকী মন আজ নীরবে। বিবাগী তোমার অনুভবে। ফেরারি প্রেম খোঁজে ঠিকানা। আকাশে মেঘ মানে বোঝ কিনা। বিরহ নীলে নীলে বাঁধে বাসা। অজানা ব্যথায়। অধরা তারাগুলো কাঁদে বেদনায়। খেয়ালি তুমি কোথায়? নারে নান নারে নান নারে না।
নারে নান নারে নানা নারে না। রে নান নারে নানা নারে না। চলবে। আগামীকাল গল্প আসবে কিনা শিওর না। সম্ভবত দিতে পারবো না, তাই আগেই জানিয়ে রাখলাম। আজকের পর্ব কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন সবাই। আপনাদের রেসপন্স কমে যাচ্ছে দিন দিন। সবাই বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।